আচ্ছা, মোশন মোশন বা গতি চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথমত মোশন কি জিনিস, এই যে লোকটা দেখো বসে রয়েছে, কোনো মোশন নাই, নড়াচড়া নাই, কোনো গতি নাই, বেগতিক অবস্থার মধ্যে বসে রয়েছে বেচারা লকডাউন হয়ে। সে আগে এরকম হাঁটাচলা করতো, এদিক ওদিক যাইতো, অফিসে যাইতো, অনেক কিছু সে করতো, কিন্তু এখন সে কিছুই করতে পারতেছে না বেচারা, একদমই বসে রয়েছে। এখন তার জীবনের গতি নাই। তার মানে আমরা বলতে পারি এটা আসলে রেস্ট। এই পজিশনটাকে বলা হয় রেস্ট পজিশন, মানে স্থিতি। আর এগুলো এই যে নড়াচড়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এটাকে বলা হচ্ছে গতি বা মোশন। কিন্তু এই যে লোকটা বসে রয়েছে, সে তো অবশ্যই পৃথিবীতে বসে রয়েছে, সেই রকম একটা আর্থের মধ্যেই কোথাও আছে, পৃথিবী তো গোল, আর পৃথিবীর সহয় লোকটা ঘুরতেছে। মানে তুমি যদি একটু ভালো করে ফিল করতে পারো, তাইলে যে আমরা কথা বলতেছি, তোমার বাসা সহ তুমি, আমি, সবাই পৃথিবী ঘোরার কারণে অনেক দূর চলে গেছি। লকডাউনের সময় সবাই ভাবতেছে তারা বসে রয়েছে, কিছু করতেছে না, কিন্তু পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবীর সাথে তুমিও ঘুরতেছ। সো মানুষজন সবসময় ঘোরাফেরা করতেছে, কিন্তু মানুষ বুঝে উঠতে পারে না, কারণ এই যে গতি, মোশন পড়ে নাই তো, মোশন বিজ্ঞান জানা নাই তো, তাই জন্য তাদের মনে হয় যে তারা বসেই রয়েছে ঘরের মধ্যে। কেউ কখনো স্থির থাকতে পারে না, কারণ পৃথিবী ঘুরতেছে। এইভাবে করে একটা গ্রহ আরেকটা গ্রহ থেকে দূরে চলে যাচ্ছে, যেটাকে মহাবিশ্বের প্রসারণ বলতেছি আমরা। এই কারণেই প্রত্যেকটা গ্রহের একটা গতি আছে, এরা আবার ঘুরতেছে, ঘূর্ণন গতি আছে। তার মানে হলো এই যে স্থিতি, এটা পরম স্থিতি বলতে কোনো কথাই নাই। মানে সত্যি সত্যি স্থির বলতে কোনো কথা আমরা বলতে পারবো না, মিথ্যা কথা সেটা। যদি কেউ বলে আমি একদম স্থির রয়েছি, তাহলে সে পৃথিবীতে নাই, অন্য কোনো গ্রহে আছে, অন্য কোনো গ্রহ ঘুরতেছে, তাই সে বলতে পারবে না যে সে স্থির আছে। আর পৃথিবীতে থাকলে তো পৃথিবী ঘুরতেছে, এটা তুমি বুঝতেই পারতেছো, সে কোনোদিনও স্থির থাকতে পারবে না। তার মানে খাতায় নোট নিয়ে রাখো, পরম স্থিতি বলতে কোনো কথা নাই। পরম স্থিতি বেসিক্যালি বোঝায় একদম স্থির, সত্যি সত্যি শূন্য, নড়াচড়া করতেছে না, একদমই স্থির হয়ে গেছে, কোনো দিক থেকে কোনো গতি নাই। কিন্তু স্বাভাবিকভাবে আমরা গতি বলতে বোঝাই এই যে, যে স্বাভাবিকভাবে আমরা স্থিতি বলতে বোঝাই এই যে যেখানে আছে ওইটার সাপেক্ষে ওরে স্থিরই মনে হচ্ছে। ও বলতেছে যে আমার নিচে দেখেন মাটির যে ভূমিটা ছিল ওইখানে আমি আছি, নইরে অন্য জায়গায় চলে যায় নাই। এটাকে বলতে পারো আপেক্ষিকভাবে স্থিতি। আপেক্ষিক স্থিতি বা স্বাভাবিকভাবে স্থিতি বলতে এটাই বোঝায়। গতিরও আপেক্ষিক গতি আছে, অনেক কিছুই আছে, যাই হোক। বাট স্থিতি আসলে সবসময় আপেক্ষিকটাই বলা হচ্ছে, স্থিতি বাস্তবে অন্যভাবে কোনোভাবেই সম্ভব না। এখন আমরা মোশনের রেস্ট অ্যান্ড মোশন বুঝে ফেললাম, গতি অ্যান্ড স্থিতি বুঝে ফেললাম। এখন দেখো ডিফারেন্স টাইপস অফ মোশন বুঝতে যাচ্ছি আমরা, বিভিন্ন টাইপের গতি আমরা আলোচনা করতে যাচ্ছি গতির চ্যাপ্টারের মধ্যে। সো দেখো, বিভিন্ন ধরনের গতি আমরা আমাদের আশেপাশে দেখি। একটা হলো এই যে রেক্টিলিনিয়ার মোশন, মানে সরল রৈখিক এরকম একটা গতি দেখা যাচ্ছে। তারপরে মানে একই রেখা বরাবর দৌড়াবে। তারপর সার্কুলার মোশন আমাদের হাতের ঘড়িতে দেখা যায়, এভাবে ঘুরতেছে জিনিসপত্রগুলা। তারপরে আবার রোটেশনাল, আমরা বল স্পিন করে ওই যে কী যেন বলে তোমার, এখন ভালো স্পিনার কে আছে? সাব্বির বলো তো, ভালো স্পিন করে কে বল আমাদের বাংলাদেশের, বা অন্য কোনো প্লেয়ার চিনো? শাকিব আল হাসান। ওকে, ওই যে বলটা যে সাকিব আল হাসান ঘোরাচ্ছে, সেই সেই যে মোশনটা, বলটা চতুর্দিকে ঘুরতেছে লাটিমের মতো, সেটা হলো রোটেশনাল, ঘূর্ণন গতি। আর আরেকটা গতি আছে এই যে পেন্ডুলাম এরকমভাবে ঘুরে, এইখানে যায় আবার ফিরে আসে, এইখানে যায় আবার ফিরে আসে, এইরকম এরকম দুলে, এরকম পেন্ডুলাম ক্লক আছে। ঢাকায় কোথায় আছে জানো, কোথায় যেন আছে, আমারও মনে নাই। আমি মনে হয় আরামবাগ এলাকায় বা তোমার গুলিস্তানের ওইদিকে দেখেছিলাম, এরকম আছে। পিরিয়ডিক মোশন এটাকে বলা হয়। মানে গতি যখন অর্ধেক পথ এইভাবে যায়, আবার গতিপথের অর্ধেক পথ সে যে দিকে গেছিল ওই দিক থেকে আবার ফিরে আসে। সার্কুলার মোশনের একটা বৈশিষ্ট্য হলো দেখো, এইখান থেকে যায়
আবার একই দিক থেকে ওই বিন্দুটারে অতিক্রম করে। ধরো এই বিন্দু থেকে যদি শুরু হয়, তাহলে ঘুরে আইসা আবার কিছুক্ষণ পরে একটা নির্দিষ্ট সময় পর ওই বিন্দুটারে আবার টাচ করে একই দিক থেকে অতিক্রম করে। কিন্তু পিরিয়ডিক মোশনের মধ্যে যে ঘটনাটা করতেছে দেখো, একটা বিন্দুতে এই জায়গায় ছিল, সেখান থেকে ও যায় আর অর্ধেক পথ আবার ফেরত আসে উল্টা দিকে। তো তুমি বলতে পারো এইটার 50% সে যায় আর 50% আসে, এমন যদি হয় তখন ওইটাকে আমরা পিরিয়ডিক মোশন বলতেছি, সার্কুলার মোশন বলতেছি না, বা তোমার কি বলে অন্য কোনো কিছুও বলতেছি না। এই হলো মোটামুটি ডিফারেন্ট টাইপস অফ মোশন আমাদের চোখে দেখার ভিত্তিতে এবং গতির টাইপের ভিত্তিতে। গতিকে আরও ডাইমেনশনের ভিত্তিতে যদি ভাগ করি, মাত্রার দিক থেকে, যে গতি মাপতে কয়টা মাত্রা লাগে, কয়টা ইনফরমেশন জানতে হয়, সেটা দিয়ে যদি ভাগ করি, তাহলে গতি আরও 3 ধরনের হতে পারে। আমাদের 3 ডাইমেনশনাল প্লেনে, 3D জগতে, ত্রিমাত্রিক জগতে গতি আরও 3 ধরনের হইতে পারে যদি আমরা ক্লাসিফিকেশন করি। ধরো একটা সুতা বেঁধে দিছি এই পাশ থেকে ওই পাশে, তুমি যে রুমে বসে আছো ওই রুমের এক পাশ থেকে এই পাশ থেকে একটা সুতা বেঁধে ওই পাশ পর্যন্ত সুতা বেঁধে দিছি। এরপর সুতার মধ্যে একটা ইঁদুর তুলে দিছি। ইঁদুরকে বলছি এখন ইঁদুর অনেক উঁচায় উত্তরে বাঁধছি, তুই যদি এখন নড়াচড়া করিস পড়ে যাবি। ইঁদুর বললো এখন তাহলে সমস্যা নাই, ঠিক আছে নড়াচড়া লাফালাফি বাদ, এখন আমি তাহলে একটু দৌড়াইতে তো পারবো। ইঁদুর এই যে দৌড়াচ্ছে সুতার মধ্যেই, ইঁদুরের গতিটা দেখো এই সুতার মধ্যে সীমাবদ্ধ, লাফালাফি করলে তো সে পড়ে যাবে। এই যে গতিটা সেটা শুধু একটা এক্স অক্ষ বরাবর গতি বললেই মানে একটা নির্দিষ্ট দিক বরাবর গতি বললেই হচ্ছে, অন্যান্য দিকে কিন্তু এই গতির কোনো প্রভাব নাই। অন্যান্য দিকে সে লাফাতে পারতেছে না, পড়ে যাবে এই ভয়ে। সো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা একটু দেখাচ্ছি তোমাদের। এই গতিটা কিন্তু এই পথ বরাবর, এই এক্স অক্ষ যদি বলি এটাকে এক্স অক্ষ বরাবরই সীমাবদ্ধ। ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ সংখ্যা রেখার, আর এটা জেড অক্ষ, এগুলার মধ্যে এই গতির কোনো প্রভাব নাই। এই একটা অক্ষর বরাবর মান দিয়ে আমি এই গতিটাকে ব্যাখ্যা করতে পারতেছি। তাই একটা এক্সিসে যেহেতু গতিটা সীমাবদ্ধ, এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, একমাত্রিক গতি। আচ্ছা আমরা চলো এখন আমাদের টেবিলের মধ্যে যদি এই যে উনি চলে আসেন, তাইলে তোমার টেবিলের মধ্যে সেইভাবে এইভাবে পাকিয়ে পাকিয়ে একবার একটু এক্স এক্সিসের দিকে যাবে, একবার একটু ওয়াই এক্সিসের দিকে যাবে, একবার এক্স একবার ওয়াই, এরকম করে সে কি করতেছে, গতিশীল আছে। এই ধরনের গতি তুমি কি শুধু এক্স অক্ষ বরাবর কত আছে মান সেটা দিয়ে বিবেচনা করতে পারবা, ব্যাখ্যা করতে পারবা, না শুধু ওয়াই অক্ষ বরাবর আছে এটা বললে হয়ে যাবে? তা কিন্তু না। ও এক্স এবং ওয়াই দুই অক্ষ বরাবরই ওর যে গতিটা আছে সেটার প্রভাব আছে, এই দিকেও আছে ওই দিকেও আছে, এইদিকে ওইদিকে এদিক ওদিক করেই ও হাঁটাচলা করতেছে। কিন্তু একটা পৃষ্ঠের মধ্যে সীমাবদ্ধ, তোমার টেবিলের মধ্যেও সীমাবদ্ধ, ও আকাশে উঠতেছে না। সো এই যে গতিটা এটা ব্যাখ্যা করার জন্য আমার দুইটা প্লেন লাগতেছে, দুইটা প্লেন না, একটা প্লেন একটা তলের মধ্যে দুইটা অক্ষ লাগতেছে, এক্স আর ওয়াই অক্ষ। তার মানে ওর যে গতিটা এটাকে আমরা বলবো 2 ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি, 2D মোশন। মানে ওর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যাওয়ার অধিকার দেওয়া হয়েছে এখানে, ওর গতিটা এরকম টাইপ। এখন যদি তোমার বাসার মধ্যে একটা রুমের মধ্যে, তোমার রুমের মধ্যে প্রজাপতি চলে আসে, বাটারফ্লাই, আর প্রজাপতিকে যদি আমরা একটু উঠতে দেই, এইভাবে সে উড়বে তোমার রুমের মধ্যে। এখন চিন্তা করে দেখো এই প্রজাপতি কি শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর পিঁপড়ার মতো বা সাপের মতো বা তোমার টিকটিকির মতো উঠতেছিল? তা তো না, ও তো একদম এক্স ওয়াই জেড 3 অক্ষ বরাবরই উড়ে। তার মানে ওর গতিটা ব্যাখ্যা করতে গেলে তোমার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, 3টা অক্ষ বরাবর ডেটা লাগবে তোমার। 3 অক্ষ বরাবরই ওর স্বাধীনতা আছে উড়ার। এই ধরনের গতিকে বলা হচ্ছে মাত্রার দিক থেকে
থ্রি ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক গতি বা 3D মোশন। তোমরা কি দেখতে পাচ্ছ কি না? তোমরা ঘুমিয়ে গেলা নাকি? সাদিয়া, না না, আসি ভাই, আসি। সাদিয়া আছো, সাব্বির আছো, রনি আছো, আছি আছি Yes, আছি। ভাইয়া। তাসনিয়া, তাসনিয়ার মনে ঘুম পাচ্ছে, কি পড়াচ্ছে না পড়াচ্ছে? না ভাইয়া আসি। আচ্ছা আচ্ছা, ঘুমায় যাও না, ঝাঁকি দিও মাঝে মাঝে। আচ্ছা, আমরা তো তিনটা গতির মাত্রা ব্যাপারে জানতে পারলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফিজিক্সের খুবই ফান্ডামেন্টাল জিনিস। এটা হলো রাশি। রাশি হলো ওই যে বাংলা সিনেমার কোনো একটা নায়িকা, কিন্তু আমরা তার কথা বলতেছি না। এখানে রাশি বলতে যেটা বোঝায় সেটা হলো ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করতে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে আমরা যে গাণিতিক যন্ত্র ব্যবহার করি সেটাই হলো রাশি বা কোয়ান্টিটি। এরা আবার কি জিনিস? অনেক কঠিন কঠিন কথা বলা হইতেছে। দেখো, এই যে একটা ছোট ভাই একটা বড় ভাই, মানুষ যখন ওদের দুইজনকে একসাথে দেখে চিন্তা করে হাই হাই, একজনকে একটু বড় বড় দেখা যাচ্ছে, একটু ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু কিছু দিয়ে বলা যাচ্ছে না যে কত বড় বা কত ছোট বা কিছু। তো মানুষ চিন্তা করলো যে এই যে একটা ভৌত বৈশিষ্ট্য, এই যে একটা ভৌতিক ব্যাপার দেখা যাচ্ছে যে এর একটু বড় দেখা যাচ্ছে, এর একটু ছোট দেখা যাচ্ছে, এটা যদি মাপা যায় তো কোনো একটা কিছু একটা কইরা কিছু একটা গাণিতিক যন্ত্র বানায়। গাণিতিক যন্ত্র মানে হলো ফাংশন, খুব সোজা কথা। ফাংশন কি জিনিস সেটা মানে তোমাদের যন্ত্র হাতে যে ফোনটা আছে সেটা একটা যন্ত্র। ওইটার মানে কি একটা ইনপুট দেওয়া একটা আউটপুট দেয় তোমাকে। যন্ত্রের সবচেয়ে সহজ যদি কথা বলি, তাহলে একটা টিপ দিলে, একটা টাচ করলে বা একটা কিছু করলে ওইটা একটা রেসপন্স করে। তো এই গাণিতিক যন্ত্র মানেও তাই, তুমি একটা ইনপুট দিলে একটা আউটপুট বলে দেবে। তো বিজ্ঞানীরা চিন্তা করলো এই যে ভৌতিক বৈশিষ্ট্যটা মাপার জন্য একটা সংজ্ঞা তৈরি করি। আমরা বলি যে এই যে পাও থেকে মাথা পর্যন্ত বিন্দুর যে এই যে দূরত্বটা, আর ওর যে পা থেকে মাথা পর্যন্ত বিন্দুর যে দূরত্বটা, সেটাকে একটা নাম দেই। গাণিতিক একটা যন্ত্র বানাই, আমরা এটার নাম দিলাম দৈর্ঘ্য। তারপরে বললাম যে ও যদি L1 হয় আর ও যদি L2 হয়, এই দুইটা দৈর্ঘ্য মাপলে আমরা বলে ফেলতে পারবো যে L1 যেহেতু L2 থেকে বড়, তাইলে বড় ভাইয়ের উচ্চতাটাই বেশি আর ছোট ভাইয়ের উচ্চতাটা কম। তার মানে এই যে একটা ভৌতিক বৈশিষ্ট্য মাপার জন্য আমরা প্রথম একটা জিনিস আবিষ্কার করলাম, সেটা হলো একটা রাশি। এই যে দৈর্ঘ্যটা একটা রাশি। এমনভাবেই যখন আমরা দুইটা জিনিসকে হাতে নিয়ে দেখি, একটা একটু বেশি ভার লাগে আর একটু একটু হালকা লাগে, তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে এটাকেও গাণিতিক একটা সংজ্ঞা দিয়ে গাণিতিক একটা যন্ত্রের আকারে আমরা এটার একটা মান বের করতে পারি। তখন তারা ছোট্ট একটা এরকম পাথরকে বলল যে এটা 1 কেজি, এইটার থেকে ডবল যেটা ভারী হয় সেটারে বলা হয় 2 কেজি, এটার থেকে ট্রিপল যেটা ভারী হয় সেটারে বলা হয় 3 কেজি। সবাই মিলে এটারে 1 কেজি ধরে নিছে, বাকি সবগুলো এটার সাপেক্ষে মাপা শুরু করছে। এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে ভর বা ম্যাস। সো বিজ্ঞানীদের কি বলে, রাশি আবিষ্কারের বুদ্ধি কিভাবে আসলো বুঝছো? জি বাংলা দেখে আসে নাই, জি বাংলা রাশিকে দেখে আসে নাই, বা স্টার জলসা দেখেও আসে নাই। এটা প্রকৃতিতে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে তাদের মাথায় চিন্তায় আসছে যে রাশি আমরা কিভাবে তৈরি করতে পারি। সো তারা অনেক ধরনের রাশি তৈরি করলো। তোমার একটা গাড়ি যখন দ্রুত দৌড়াচ্ছে, দেখা যাচ্ছে গাড়ি একটা গাড়ি আরেকটা গাড়ির থেকে বেশি জোরে যাচ্ছে, তখন তারা চিন্তা করলো যে না, এখানে একটা বেগ নামের একটা রাশি থাকা উচিত। তখন তারা বেগ বের করলো যে কতখানি দূরত্ব যায় প্রতি সেকেন্ডে। বেগ নিয়ে আমরা পড়াশোনা করব, এখন আর কিছু না বললাম, জাস্ট এতটুকুই বুঝে রাখো যে ভৌতিক জগতের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাকে বোঝার জন্যই মানুষ সুনির্দিষ্টভাবে সংজ্ঞা তৈরি করে ওইটাকে মাপার একটা ব্যবস্থা তৈরি করছে, গাণিতিক যন্ত্র তৈরি করছে, একটা লজিক তৈরি করছে বলতে পারো। সেই লজিক দ্বারা আমরা যে আউটপুটটা পাচ্ছি, সেই লজিকটাকেই, সেই গাণিতিক যন্ত্রটাকে বলা হচ্ছে রাশি, আউটপুটটাকে ওইটা রেজাল্ট বলা হচ্ছে, রাশিটার মান বলা হচ্ছে। রাশিটাকে প্রকাশ করার জন্য সায়েন্টিস্টদের আবার একটা ঝামেলা হলো। এর জন্য তারা আবিষ্কার করলো ইউনিট বা একক। রাশিকে প্রকাশ করতে আমরা যা ব্যবহার করি তাই একক। ব্যাপারটা কি একটু ভালো করে দেখো।
এই দুই ভাই যখন ছিল তখন তারে মাপা যাচ্ছিল দৈর্ঘ্য, ফিট, মিটার এইসব স্কেলে। কিন্তু যখন একটা বিশাল রাস্তা চলে আসলো আমাদের সামনে মাপার জন্য, তখন বিজ্ঞানীরা চিন্তা করলো রাস্তাটা মাপি তাইলে। রাস্তা মাপতে চাই, দেখে দেখি অনেক অনেক বড় বড় একটা সংখ্যা চলে আসে, সেন্টিমিটারে মাপতে গেলে স্কেল ভেঙে যাওয়ার মতো অবস্থা। তখন তারা চিন্তা করলো যে কি করা যায়, এটা থেকে বাঁচার উপায় কি। তখন তারা রাশিকে প্রকাশ করার জন্য বিভিন্ন একক তৈরি করা শুরু করলো। তারা বলল যে এই যে ছোট্ট একটা জিনিস এটা হলো 1 মিটার, এই আরও ছোট একটা জিনিস সেটা হলো 1 সেন্টিমিটার, তারপরে আরেকটু বড় একটা জিনিস সেটা 1 কিলোমিটার। এইভাবে করে বিভিন্ন একক, এই যে এক, প্রত্যেকটার আগে এক আছে দেখো, এক দিয়ে মাপার বানানোর এককটাকে শুরু করার কারণ হলো এক থাকলে একের ডবল হলো 2, তারপরে ট্রিপল হলে 3, একের সাথে অন্য কিছুরে গুণ করে রেজাল্ট বের করাটা সহজ হবে। এর জন্য তারা ইউনিট তৈরি করলো। এইভাবে করে তোমার প্রত্যেকটা রাশিরই একটা করে ইউনিট আছে। ভর মাপার জন্য কেজি, তারপরে গ্রাম, এইসব ইউনিট আছে। পানি, তুমি যে পানি খাও, গরমের মধ্যে সবাই পানি নিয়ে বসবা পড়ার সময়, পানি খাওয়া একটু পর। এই যে পানি খাও সেটাও কিন্তু মাপা যায়, আয়তনে মাপি আমরা লিটারের হিসেবে, বা ভরও মাপা যায় ওটার। ওই যে লিটার বলি না আমরা, কয় লিটার পানি, 1 লিটার পানির বোতল আমরা কিনতে যাই, ওই লিটার, 1 লিটার 2 লিটার, ওইটা হলো ওই পানিটাকে প্রকাশ করার জন্য, রাশিটাকে প্রকাশ করার জন্য, ওই পানির পরিমাণটাকে প্রকাশ করার জন্য রাশির সাহায্য নিয়ে আমরা বলি লিটার, 1 লিটার 2 লিটার 3 লিটার। সো এটা হলো ইউনিটের সংজ্ঞা, বুঝলাম। এখন দেখো রাশি দুই ধরনের হতে পারে, দিক আছে কি না এটার ভিত্তিতে। একটা হলো সদিক রাশি, একটা হলো অদিক রাশি। সদিক রাশি বলতে যেটা বোঝায় সেটা হলো রাশিটার দিক থাকবে, মানে ওই রাশিটা, ওই যে আমি যে ফিজিক্সের রাশিটা বানাইছি, ওই রাশিটার, ওই গাণিতিক যন্ত্রটার প্রকাশ করার জন্য আমার দিক লাগবে, মানে কোন দিকে আছে সেটা বলতে হবে। একটু ভাইবে দেখো, তোমার যদি বলা হয় তোমার ওজন 50 কেজি, তো তোমার ওজন, এই বস্তুটার ওজন যদি 50 কেজি হয়, এই বস্তুটা এইখানে থাকুক আর এইখানে থাকুক, তাতে 50 কেজির কী আসে যায়? এনে ওইটা 50 কেজি আছে, এখানে ওইটা 50 কেজি আছে, কোনো ঝামেলা নাই তো। বস্তুটাকে এখান থেকে ওখানে আনাতে, দিক পরিবর্তন করাতে এই রাশির মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় না। তার মানে এই যে রাশিটা, এটা কি রাশি? ভর। ভর হলো অদিক রাশি, দিকের উপর নির্ভরশীল না। কিন্তু পদার্থবিজ্ঞানে এমন রাশিও আছে যেগুলো দিকের উপর নির্ভরশীল। মানে তোমাকে যদি কেউ একটা ঘুষি মারে, তোমার আঁকি আমি, কারো তোমাকে যদি এই পাশ থেকে একটা ঘুষি মারে, তাহলে তোমার এই গালে এইখানে একটা ব্যথা হবে, ব্যথাটা এইদিকে ফ্লো করবে, ব্যথাটা ফ্লো করার ইটা আমি আঁকি, এই দিকে একটা ফ্লো করবে। আবার যদি উল্টা দিক থেকে মারে, সামথিং একটা মনে করো এই দিক থেকে মারলো, তাইলে ওই দিক থেকে ওই গালে, ডান গালে ব্যথা করা শুরু করবে এবং ব্যথাটা এই দিক বরাবর ফ্লো হবে। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, তুমি ব্যথা পাওয়ার, মানে গালে, যে গালে ব্যথা পাইলা সেটার মধ্যেই তুমি বুঝতে পারতেছো যে এই যে ঘুষিটা তোমার যে দিচ্ছে, এই ঘুষিটার মেজারমেন্ট যদি করতে চাই, ঘুষি জেনারেলি মেজার করার জন্য পদার্থবিজ্ঞানে বল নামক একটা রাশি আছে। বল মানে ফুটবল, ব্যাট বল, ওই বল না, কিন্তু বানাম মনে হয় সেমই, ইংলিশে না লিখলে বল। এই বল বা ফোর্স, এটাই হলো ঘুষি। এটা তোমাকে ডান থেকে মারুক, বাম থেকে মারুক, তাতে কিন্তু তোমার প্রবলেম হবে। তোমার গালে মারলে এক ধরনের ব্যথা হবে, হাতে মারলে আরেক ধরনের ব্যথা হবে, পিঠে মারলে আরেক ধরনের ব্যথা হবে, এবং প্রত্যেকটা ব্যথার দিক ভিন্ন হবে, যে ভিন্ন ভিন্ন দিক থেকে ব্যথা ছড়ানো শুরু করবে। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে বল বা তোমার যে ঘুষি মারতেছি, সেই রাশিটা দিকের উপর নির্ভর করতেছে। আগের মতো ভরের মতো এদিক ওদিক আনলেও ওইটাতে কোনো চেঞ্জ হচ্ছে না এমন না, কিন্তু ঘুষিটা যে জায়গায় মারা হচ্ছে সেটার উপর বেস করে ঘুষিটা কোন দিকে ব্যথা ছড়াবে সেটা মানে ডিপেন্ড করতেছে। তার মানে তুমি ঘুষি খাওয়ার ফিলিংসটা থেকে বুঝতে পারতেছো যে এটা দিকের উপর নির্ভর করে। ফ্যান যদি তোমার এমনি না ঘুরে এখন আবার এমনি ঘোরা শুরু করে দেয়, তাহলে এই যে ফ্যানের মধ্যে যে ইলেকট্রিক ফোর্স বা বল দিচ্ছি, ফ্যানের মধ্যে যে তড়িৎ ঘুষি মারতেছে, তড়িৎ বল ঘুষি মারতেছে, সেটার উপর ডিপেন্ড করে ফ্যান কোন দিকে ঘুরবে না ঘুরবে সেটা নির্ভর করতেছে।
এমন না যে ঘুষির দিক চেঞ্জ করে দিলে ফ্যান একই রকমভাবে ঘুরতেছে, এরকম কিন্তু তা কিন্তু হয় না। তার মানে বলটা একটা সদিক রাশি, যেটার দুইটা জিনিস থাকতে হবে, রাশিটার মানও জানতে হবে, রাশিটা কোন দিকে আছে সেটাও জানতে হবে। এই দুইটা জিনিস ছাড়া প্রকাশ করলে রাশিটা প্রকাশই হবে না। এখন কিছু এক্সাম্পল দেখো। অদিক রাশির এক্সাম্পল হলো এই যেগুলা: দূরত্ব, দ্রুতি, সময়, ভর, তাপমাত্রা, সাধারণভাবে চাপ, তারপরে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি মানে হলো মহাকর্ষীয় বিভব বা অভিকর্ষজ বিভব, ওয়ার্ক ডান মানে হলো কাজ, পাওয়ার মানে ক্ষমতা, কারেন্ট তড়িৎ প্রবাহ, পটেনশিয়াল ডিফারেন্স মানে হলো তোমার বিভব পার্থক্য, আর রেজিস্ট্যান্স মানে হলো রোধ, তড়িৎ বাধা রোধ। এই সবগুলাই আমরা ফিজিক্সে কখনো না কখনো পড়বো ভালোভাবে, বাট এগুলা তোমার আপাতত মনে রাখতে হচ্ছে যে অদিক রাশির এক্সাম্পল কী কী। আর সদিক রাশির এক্সাম্পল হলো ডিসপ্লেসমেন্ট মানে সরণ, বেগ অ্যাক্সিলারেশন ত্বরণ, ফোর্স এই যে ঘুষি বল, আর ওয়েট মানে ওজন, আর মুভমেন্ট মানে বলের ভ্রামক। এই জিনিসগুলো তোমার আপাতত মুখস্থ ডাটা রাখতেছে। প্রত্যেকটার মিনিং আমরা যখন বুঝবো তখন আর মুখস্থ করতে হবে না, তুমি এমনিই বুঝবা। ঘুষির মতো, যেমন ঘুষি তোমার আর মুখস্থ করতে হচ্ছে না, এখান থেকে ভরটা মুখস্থ করতে হচ্ছে না। যখন আমি প্রত্যেকটার এক্সাম্পল দেখবো সব ক্লিয়ার হয়ে যাবে। ফিজিক্যাল কোয়ান্টিটি বা এই যে কোয়ান্টিটি বা রাশির মধ্যে এমন কিছু রাশি আছে যেগুলা বের করার জন্য অন্য একটা রাশির হেল্প লাগে। মানে আমরা একটু পরে যখন বেগ পড়ব তখন দেখবা বেগ ইজ ইকুয়াল টু আসলে সরণ ডিভাইডেড বাই সময়। সরণ বলতে বোঝায় হলো এইখান থেকে এইখানে এই যে দূরত্বটা সেটা। এখন একটু চিন্তা করে দেখো, যদি এই বেগটা বের করতে চাই, এই রাশিটা বের করতে চাই, তাইলে আমার যেহেতু এই রাশিটার সূত্রটা এলো ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, তাই আমার প্রথমে এস জানতে হচ্ছে, তারপর টি জানতে হচ্ছে, তারপর ভাগ করতে হচ্ছে, তাইলে আমি বেগটা বের করতে পারতেছি। সো তোমাদের যেটা বুঝতে হবে সেটা হলো এই ধরনের রাশিকে বলা হয় ডিরাইভড কোয়ান্টিটি বা কি বলে উদ্বুদ্ধ রাশি, যে রাশিটা অন্যের উপর নির্ভরশীল রাশি। তুমি নির্ভরশীল রাশিও বলতে পারো। যদি এমন রাশি হয় যেমন দৈর্ঘ্য, যেটা সরাসরি মাপা যায়, তোমার পা থেকে মাথা পর্যন্ত মাপ দিলেই তোমার দৈর্ঘ্যটা পাওয়া যাচ্ছে, ওইটার মধ্যে কোনো গণিত প্রয়োগ করে কিছু ভাগ টাগ করতে হচ্ছে না, এই ধরনের রাশিকে পা থেকে মাথা পর্যন্ত মাপলে যে মেজারমেন্টটা হচ্ছে, এই ধরনের রাশিকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি বলি। এখন মৌলিক রাশিগুলোর উদাহরণ দেখো, দেওয়া রয়েছে লেন্থ, তারপরে এই জিনিসটা নিও না, এটা কি একটু পরে বলবো। ভেক্টর স্কেলার এই জিনিসটা বাদে চিন্তা, উদাহরণগুলো নাও। লেন্থ মানে দৈর্ঘ্য, ভর, সময়, কারেন্ট, তড়িৎ প্রবাহ কি, তাপমাত্রা, তারপর লুমিনার ইন্টেন্সিটি, এগুলা সবই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে সরাসরি মাপা যায়। আর অপর দিকে এইগুলা সরাসরি মাপা যায় না, এগুলা সূত্র আছে, এইগুলা মাপার পরে ওগুলা বের করতে হয়। তো মনে করতে পারো যে পানি হইলে একটা ফান্ডামেন্টাল খাবার, রান্না টান্না করতে হয় না, সরাসরি খাওয়া যায়, মৌলিক কোয়ান্টিটি সাথে মিলিয়ে মনে রাখতে পারো। আর আমরা যদি বলি যে খুব সুন্দর কাচ্চি বিরিয়ানি খাবো, তাহলে ওইটা কিন্তু ডিরাইভড হবে। কাচ্চি বিরিয়ানি সরাসরি একদম না রান্না করে পাওয়া যাবে না কোথাও, পানির মতো না যে যায় খেয়ে ফেলবো। যদিও এটা এক্সাম্পল দিলাম জাস্ট তোমার মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য। পানিও সব যে খাইয়ে ফেললে তুমি বাইসে থাকতে পারবা তার কোনো সম্ভাবনা নাই, পানিও বিষাক্ত আছে। যাই হোক, এখন আমরা তোমরা কিন্তু ট্র্যাক থেকে মানে বাইর হয়ে যায় না। তোমরা কোন জায়গায় আছো একটু বলে দিচ্ছি। আমরা রাশি পড়তেছিলাম, রাশি যে জি বাংলা রাশি, ওরে আমরা পড়তেছিলাম, বা স্টার জলসার রাশি। সেই রাশির বিভিন্ন শ্রেণী বিভাগ দেখতেছি আমরা। একটু আগে দেখেছি ডাইমেনশন থেকে, মাত্রার দিক থেকে, তারপরে আমরা দেখলাম দিক আছে নাকি নাই সদিক অদিকের ভিত্তিতে, তারপরে মৌলিক রাশি নাকি মৌলিক রাশি না সেটা উদ্বুদ্ধ একটা রাশি, সেই জিনিস আমরা দেখলাম। এখন রাশিকে আরও ডিটেলে ভাগ করা শিখব।
এটাকে বলা হয় টেন্সর বা ম্যাথমেটিক্যাল অবজেক্ট। সেটার ভিত্তিতে রাশিকে, এটার থেকে সরে যায়, এইভাবে ভাগ করা যায়। স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি অথবা ম্যাট্রিক্স অথবা কি বলে এটাকে, আরেকটা ভালো নাম আছে ম্যাট্রিক্স, অথবা ডায়াড অথবা ট্রায়াড অথবা টেট্রাডস। এই ধরনের ক্লাসিফিকেশন করা যাবে যদি আমরা টেন্সরের আন্ডারে ক্লাসিফিকেশন করি। জিনিসটা জটিল মনে হইতে পারে তোমাদের কাছে, একটু সহজ করে বলতেছি। তোমার বাসায় বই রাখার জন্য আলমারি আছে বিভিন্ন রকমের, তোমার বুক সেলফ থাকতে পারে, ওগুলোর মধ্যে জিনিস রাখা যায়। তোমার বাসায় তোমার কি বলে মেয়েদের ব্যাগ আছে, ছেলেদেরও মানি ব্যাগ আছে। এই ব্যাগগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আটে, কিন্তু মানি ব্যাগের মধ্যে হাতি ঘোড়া আটে না বা বড় বড় বই আটে না। মানি ব্যাগের মধ্যে ছোটোখাটো টাকা এগুলো আটে। একই রকমভাবে টেন্সর আসলে ম্যাথমেটিক্যাল ডাটা স্টোরেজ। মানে টেন্সর বলতে যেটা বোঝায় সেটা হলো একটা রাশিকে প্রকাশ করার জন্য যে তথ্য লাগে, ওই যে তোমার উচ্চতা প্রকাশ করার জন্য তোমার পা থেকে মাথা পর্যন্ত মাপ দিতে হলো, দৈর্ঘ্যের একটা মান আছে, সেই তথ্য লাগতেছে দৈর্ঘ্য প্রকাশ করার জন্য। তথ্য রাখার জায়গাকেই বলা হইতেছে টেন্সর। এখন এই টেন্সরের মধ্যে এইগুলা হলো বিভিন্ন সাইজের পকেট, স্কেলার, ভেক্টর, ম্যাট্রিক্স, তারপরে যে কি ডায়াড, ট্রায়াড, টেট্রাড, এগুলা হলো বিভিন্ন সাইজের ডাটা রাখার জায়গা। কল্পনা করে নাও, মনে করো ওই যে অটোবি কোম্পানির বিভিন্ন পাওয়া যায় না, ছোটোখাটো বক্স, এটা একটা, আরেকটু বড় বক্স এটা একটা, আরেকটু বড় আলমারি এটা একটা, এটা মনে করো একটা শোকেস বা এরকম একটা কিছু, একটা বিশাল লাইব্রেরি, এরকম আর কি। এখন তুমি একটা রাশিকে প্রকাশ করার জন্য বিভিন্ন তথ্য বের করো, সেই তথ্যটাকে কোন জায়গায় রাখা যায়। একটা ছোট্ট একটা ডাটার মধ্যে, একটা ছোট্ট একটা বক্স যদি দেয়, ওটার মধ্যে একটা ভ্যালু যদি ঢুকে দাও, তাইলে যদি হয়ে যায় ওই রাশিটা প্রকাশ করার কাজ, তাইলে আমরা বলতে পারি যে রাশিটা এমন একটা ছোট্ট একটা রাশি যেটা একটা বক্সের মধ্যে একটা তথ্য নিলেই প্রকাশ করা যায়। তখন আমরা ওই রাশিটাকে এই যে টেন্সর ফ্যামিলির দিক থেকে ক্লাসিফিকেশন করলে বলতে পারবো এটা স্কেলার রাশি। কথাটা জটিল হয়ে গেল, একটু সহজ করে বলি। যে রাশিটা প্রকাশ করার জন্য আমরা ডাটা নিলে সেটা স্কেলার বাক্সের মধ্যে আটানো যায়, সেটাকে আমরা বলি স্কেলার টাইপের রাশি। আর যদি এমন হয় যে রাশিটাকে প্রকাশ করার জন্য এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর নাকি জেড অক্ষ বরাবর, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে, বেগ যেমন এমন একটা রাশি বা ঘুষি যেমন এমন একটা রাশি, ডান গালে বাম গালে কোন গালে ঘুষি দেওয়া হয়েছে সেটা সহ আমার তথ্য রাখতে হচ্ছে, নাহলে ঘুষিকে প্রকাশ করা যাবে না ভালো মতো। কেউ যদি বলে আমারে 7 নিউটন বলে ঘুষি মারছে, তাইলে ঘুষি প্রকাশ হইল না, গালে মারছে নাকি নাকে মারছে সেটা বলতে হবে। তাইলে হইল ঘুষিটার দিক সহ বললে ঘুষি সম্পূর্ণভাবে প্রকাশ পায়, মানে বল ভেক্টরটা প্রকাশ পায়। এখন যেটা বলতেছিলাম সেটা হলো ঘুষি যদি হয় তাইলে ওইটার একটা দিক বলতে হয় যে এক্স অক্ষ বরাবর 2 নিউটন জোরে মারছে আমাকে, ওয়াই অক্ষ বরাবর বাম গালে আমার 3 নিউটনে মারছে, আমার নাক বরাবর জেড অক্ষ বরাবর 4 জোরে মারছে। এই যে দেখছো আমরা কি করতেছি, এরকমভাবে এক্স ওয়াই জেড বা টাইম বা এরকম বিভিন্ন অক্ষ বরাবর মানগুলো আসতেছে, কোন দিকে কত মান, মানে দিক প্লাস মান, দিক প্লাস মান, এভাবে করে একটার পর একটা বক্স আমরা নিলে এইরকম বক্সে যখন ডাটা রাখা যায় কোনো একটা রাশির, সেই রাশিকে ভেক্টর রাশি বলে। আরও জটিল যদি দুনিয়ার কোনো রাশি হয় যেটা বোঝার জন্য আমার এত বড় বাক্স লাগবে যে এক্স অক্ষ বরাবরও যাবো ওয়াই অক্ষ বরাবরও যাবো, একবার একটা কি বলে বুক সেলফের মতো ডাটা স্টোর করা লাগতেছে, এরকম রাশিও আছে দুনিয়ায়, যেটাকে তোমরা যখন একটু বড় হবা তখন পড়বা, এখন পড়াবো না এটা। এটাকে বলা হয় ট্রেস বা পীড়ন। একটা রাবারকে যদি চাপ দাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাঁকা কোকা হয়ে যাবে রাবারটা। একটা রাবারকে চাপ দিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যথা পাবে, সে কোন জায়গায় কীরকম ব্যথা পাচ্ছে সেটাকে মাপতে পুরো রাবারটার চারপাশে ফোর্স সিস্টেমকে একসাথে এইভাবে করে লিখতে হবে। তখন আমরা আসলে ওই রাবারটা কত ব্যথা পাইছে একটা রাশির মাধ্যমে এটা প্রকাশ করতে পারবো। তার মানে ওই রাশিটার মধ্যে যে ডাটাটা থাকবে সেটা অনেক বেশি ডাটা। আমার ঘুষির মতো খালি গাল আর মান বললেই হবে না, অনেক কিছু বলতে হচ্ছে। তখন ওইটাকে
বলা হচ্ছে ম্যাট্রিক্স টাইপের রাশি। সো ওভারঅল আমরা এতটুকুই জানলাম যে ডাটা রাখার ভিত্তিতে আমরা টেনসর ফ্যামিলির মানে টেনসর কোম্পানির বিভিন্ন বুক সেলফের মধ্যে কোন কোন রাশিকে রাখা যায় সেটার উপর বেস করেও রাশিকে ক্লাসিফিকেশন করতে পারি। আমরা স্কেলার রাশি হিসেবে বলতে পারি ম্যাস বা ভর, ভেক্টর রাশি হিসেবে বলতে পারি যে আমাদের ঘুষি ফোর্স বা বল, বেগ, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ভেক্টরের মতো একটা মান একটা দিক থাকলেই প্রকাশ করতে পারি, এই সেলফের মধ্যে রাখতে পারি। তো ওগুলাকে সব ভেক্টর রাশি আর বাকিগুলার স্কেলার রাশি বলবো। ম্যাট্রিক্স বা এগুলা তোমাদের সিলেবাসের দরকার পড়বে না, তাই এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আর। বাট বেসিকটা ক্লিয়ার রাখার জন্য এইখান পর্যন্ত আসলাম। ডিস্টেন্স বা দূরত্ব আর ডিসপ্লেসমেন্ট হলো সরণ। এইটা মরণ লেখি না কিন্তু সরণ লেখছি। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটার পার্থক্য কি? এ বিন্দু থেকে ধরো একটা বলকে তুমি গড়ায় 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 বি বিন্দুতে নিয়ে আসলা। এ থেকে বিতে নিয়ে আসার পরে তুমি যে এই যে যত দূরত্ব অতিক্রম করলা, এই যে সুতার মতো এই যে পথটাই, সবগুলো পথকে যদি যোগ করো তাহলে তুমি কত দূরত্ব বলটাকে নিয়ে আসছো সেটা বোঝা যাবে। এটাকে বলা হচ্ছে দূরত্ব। দূরত্ব বক্র হইতে পারে, বাঁকা চোকা সব হইতে পারে। পথ যতখানি অতিক্রম করছে, অতিক্রান্ত পথই আসলে দূরত্ব। কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটা তা না। সেটা হলো একটা বস্তু আগে যে অবস্থানে ছিল ওটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা আদি অবস্থান। আদি অবস্থান। আর শেষে যেখানে গেছে সেটাকে বলা হয় ফাইনাল অবস্থান, এফ লিখতে পারি। এই বিন্দুটা ফাইনাল অবস্থান বা শেষ অবস্থান। সরণ হিসাব করা হয় আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, বা বলতে পারো অতিক্রান্ত মিনিমাম ডিস্টেন্স। মানে এই আই থেকে এ থেকে বিতে গেছে বস্তুটা, এ আর বির মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হইতে পারে সেটাই হবে ডিসপ্লেসমেন্ট বা সরণ। সর্বনিম্ন দূরত্ব। সো তোমরা এখন বুঝতেই পারতেছ, তোমাকে যদি বলে কেউ যে এইখান থেকে একটা বৃত্তের একটা বিন্দু থেকে এইখান থেকে ঘুরে আবার একটা বলকে এখানে আনা হয়েছে, তাইলে যদি বৃত্তটার ব্যাসার্ধ 2 মিটার হয় তাহলে তুমি বলতেই পারতেছ বৃত্তটার এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে। আমাকে একটু সাদিয়া বলো তো, বলতে পারবা ডিস্টেন্স কত হবে, দূরত্ব কত হবে? সাদিয়া, ভাইয়া এইখান থেকে একটা বলকে ঘুরিয়ে এইখানে আবার ফিরিয়ে আনা হয়েছে, কত দূরত্ব অতিক্রম করলো বলটা? ভাইয়া আরেকবার রিপিট করেন, নেট প্রবলেম। একটা বলকে এইখান থেকে ঘুরায়ে আবার এই বিন্দুতে আনা হয়েছে, বলটা কত দূরত্ব অতিক্রম করলো? এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি 2 মিটার হয়, ভাইয়া পারবো না। 1 মিটার? আমাকে বলো এইখান থেকে একটা বিন্দুকে ঘুরায়ে আবার ওই বৃত্তের ওই জায়গায় ফিরে আনলে কত পথ অতিক্রম হয়, সেটা বৃত্তের কি? সেটা বৃত্তের কি বলে? সেটাকে ক্লাস 8-এ আমরা পড়েছি, একটা বৃত্তের একটা বিন্দু থেকে ঘুরে আবার পুরো বৃত্ত ঘুরে আসলে সেটাকে বলে বৃত্তের পরিধি। পরিধি বা সার্কামফারেন্স সি এর সূত্র হলো 2πr। তার মানে এখানে এই বলটাকে এখান থেকে ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসলে যে দূরত্ব অতিক্রম করে, ডিস্টেন্স অতিক্রম করে ডি, সেটা হবে 2πr বা 2π × 2 বা 4 মিটার। 4 × π মানে 4 × 3.1416 মিটার। তোমাদের মধ্যে কে বুঝতে পারো না সে একটু বলো। এই যে বৃত্তের পরিধি বের করতে পারো না কে একটু বলো, তাকে আমি শিখিয়ে দিচ্ছি আবারও, সমস্যা নেই। তোমাদের মধ্যে কেউ কি ক্লাস 8-এ বৃত্তের পরিধি বলতে কিছু শিখে আসো নাই?
সাব্বির? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাসনিয়া বুঝতে পারছো? দূরত্ব কত হবে, ডিসপ্লেসমেন্ট কত হবে? জি ভাইয়া। আর বাকি কে যেন আসছিল? সাদিয়া বুঝতে পারছো? রনি বুঝতে পারছো? জি ভাইয়া। রনি, সাব্বির তোমার ফ্রেন্ডের নাম কি ছিল? ভুলে গেলাম নাকি? মই মই মইন, মইন, সরি সরি। মইন, তুমি তুমি আমাকে একটু ইয়েস, বলো তো। হ্যাঁ ভাইয়া, মইন আমাকে বুঝতে বলো পারছি। তো। বুঝতে পারলে হবে না, তুমি আমাকে বলো এখানে সরণ কত, ডিসপ্লেসমেন্ট কত? স্মরণ হ্যাঁ। ভি ভি ইন্টু টি, হারে জিরো হবে জিরো, ভাইয়া। বেগ গুণ সমান জিরো হবে। ওই যে যে জিরো। বুঝছে সে বলে ফেলছে, ঠিক বলছে, জিরো হবে। স্মরণ হয় নাই তো, এখান থেকে ঘুরে এখানে ফিরে আসছে, স্মরণ নাই, জিরো। ও 0 মিটার হবে স্মরণ। ওকে, আমরা ভাইয়া তাহলে আরেকবার একটু বুঝালে ভালো। হ্যাঁ, দুইটা জিনিসই ভালো করে বুঝো একটু। তুমি একটু আমার আসো, লাইনে থাকো তুমি। সাদিয়া, তুমি কি বললা কথাটা? জি ভাইয়া। আচ্ছা, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যে পথটা আছে, দেখো এই বিন্দু থেকে বাঁকা পথে অনেক দূরে যাওয়া হয়েছে। এটা যদি একটা সুতা হয়, এটা দৈর্ঘ্যটা অনেক বড় হবে না মোটামুটি ভাবে? জি ভাইয়া। মানে এটার দৈর্ঘ্যটা মোটামুটি এরকম একটা বড় হবে লম্বা করে দিলে। এটাকে আমি বলতেছি দূরত্ব ডি। আর আদি বিন্দুর থেকে শেষ বিন্দুর দিকে যদি একটা সরাসরি রেখা টানি, সেইটার দৈর্ঘ্যটাকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট, এস দ্বারা ওইটাকে প্রকাশ করা হয়। তুমি কি দুইটার পার্থক্য বুঝতে পারছো? আগে সেটা বলো। জি ভাইয়া। সরণ আর দূরত্বের পার্থক্য যদি বুঝে থাকো, তাইলে এখন আমাদের ওই প্রশ্নটার মধ্যে আবার চলে যাই। একটা বলকে এখান থেকে ঘুরাইয়ে আমি আবার এই বিন্দুতে নিয়ে আসছি, তাইলে সে সে যতখানি ঘুরছে, যত পথ ঘুরেছে, সেটা আসলে বৃত্তটার পরিধি না? জি ভাইয়া। বৃত্তের পরিধি সূত্র মনে আছে কি? 2 পাই আর। এই তো 2 পাই আর দিয়ে আমি পরিধি বের করেছি। এইটাই তো আসলে দূরত্ব, তাই না? অতিক্রান্ত দূরত্ব না? জি ভাইয়া। তাই আমরা d = 2 পাই আর লিখতে পারি। কিন্তু বস্তুটা আদি অবস্থান আর শেষ অবস্থান আই আর এস একই জায়গায় না? জি যেখানে ভাইয়া। ছিল ওইখানেই রাখা হয়েছে না? তাইলে সরণ জি কত ভাইয়া। হবে? 0। গুড, এখন বুঝছো? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এটা নিয়ে কথা বলা যাবে না। অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড বুঝার আগে আমার বুঝতে হবে ভেলোসিটি নিয়ে কথা বলা লাগবে। ভেলোসিটি বা বেগ কি জিনিস, চলো কথা বলি। আমরা দূরত্ব আর হলো কি বলে সরণ, এই দুইটা জিনিস শিখেছি। এখন আমরা দুইটা জিনিস শিখবো আরও, একটা হলো বেগ আর একটা হলো দ্রুতি। বেগকে জেনারেলি ভি দ্বারা প্রকাশ করা হয়, দুটিকে ছোট হাতের বি অথবা এস দ্বারা প্রকাশ করা হয়, স্পিড। বেগের ইংরাজি ভেলোসিটি, দ্রুতির ইংরাজি স্পিড। বেগ আসলে কি সেটা যদি তোমাকে বলা হয়, সেটা হলো বেগ হইল বস্তুর সরণের হার। কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু টাইম। মানে যদি টি সময়ে কোনো একটা বস্তুর এস সরণ হয়, 1 সেকেন্ডে কত করে সরণ হচ্ছে সেটাই হলো বেগ। তাইলে এস বাই টি এই জিনিসটাকে আমরা বলবো বেগ। যেহেতু বেগকে ভি দ্বারা প্রকাশ করবো, ভি = এস বাই টি। এখন দ্রুতি কারে বলে? দ্রুতি হলো অতিক্রান্ত দূরত্বের হার বলতে পারো। মানে টি সময়ে যদি কোনো একটা গাড়ি বা বস্তু ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে যতখানি অতিক্রম করে সেটাকেই বলা হচ্ছে দ্রুতি, ছোট ভি।
তো ছোট ভি ইজ ইকাল টু ডি বাই টি, আর বড় ভি বেগ ইজ ইকাল টু, বড় ভি মানে হলো আপার কেস, এটা ইজ ইকাল টু এস বাই টি। দুটার মধ্যে পার্থক্যটা আমরা একটু বাস্তবভাবে দেখতে চাচ্ছি। তাহলে কিভাবে দেখি চলো। আমাদের এখান থেকে একটা গাড়ি এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে গিয়ে এইখানে গেল। এখন গাড়িটা যদি আমরা দূরত্ব বের করতে চাই, ডি হবে এই যে নীল, এই কালার দিয়ে যেটা দেখাচ্ছি, নীল না পুরো এটা, যাই হোক এইটুকু হলো ডি এর মান হবে। আর যাইতে যদি আমার ধরো ডি যদি 200 মিটার হয় আর যাইতে সময় লাগছে মনে করো 20 সেকেন্ড, তাইলে আমরা বলতে পারবো দ্রুতি হবে ডি বাই টি, মানে 200 ডিভাইডেড বাই 20। ইউনিটটা হবে মিটার, উপরেরটা মিটার, ডি যেহেতু মিটার পার সেকেন্ড। আর এটা একটা যৌগিক বলতে পারো, রাশিটা মৌলিক না, কারণ এটা ডি আর টি এর উপর নির্ভর করে তৈরি হয়েছে। একটু আগে আমরা রাশির ক্লাসিফিকেশন দেখছি, এটা মৌলিক রাশি না বেগ, কারণ এটা দুইটা জিনিস বের করার পরে বের করতে হয়। এখন যদি আমরা বলি যে বেগ কত, তখন হিসাব করতে হবে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু দূরত্ব লাগবে আমার, যেটা হলো সরণ। হইতে পারে এটা 200 থেকে কম, 120 মিটার টাইপের কিছু একটা। এখন বেগ কত হবে, বেগ কত হবে মঈন? মঈন স্যার বেগ হবে স্যার 6 মিটার s এই তো, ডিভাইডেড বাই t 120 ডিভাইডেড বাই 20, তাই না, মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা জেনে ফেললাম এই জিনিসটাও। এখন একটা ঝামেলা আছে, একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি ঝামেলাটা কোন জায়গায় আছে এবং কি টাইপের ঝামেলা এটা। আমি কিছু হোয়াইট পেজ নিয়ে নিই, দেখো দ্রুতই ছেড়ে দেবো, পেন নিও না বেশি, মাথা খারাপ হয়ে যাবে নাহলে আজকে বেশি পড়াইলে। শুরুতে এত বেশি পড়াবো না। দেখো যদি এমন হয়, দেখো একটু একটু আগে একটা গাড়ি তুমি আস্তে আস্তে চালাচ্ছিলে, বেগটা কম ছিল, হুট করে তুমি করলা কি একটু একটু করে বাড়িয়ে দিলা, বেগটাকে চেঞ্জ করতেছো এইভাবে করে। এখন ধরো এরকম এরকম একটা কিছু আঁকছো। এখন এই যে সময়, এই যে এটা এইদিকে এক্স অক্ষ বরাবর সময় প্লট করছি, এই দিক বরাবর বেগ প্লট করছি। দেখো বেগটা সামথিং 2 সেকেন্ড পরে ছিল এরকম, এত ছিল 20 ছিল, 8 সেকেন্ড পরে মনে করো হয়ে গেছে 80, বেড়ে গেছে অনেক। গাড়ি চালাচ্ছ, স্পিড বাড়াই দিছো। এখন এই যে 20 থেকে 80 হয়ে গেল বেগটা, তুমি বুঝলা যে বেগ বাড়ছে। বেগ না দিয়ে এই পাশে আমি যদি, আচ্ছা এইটা এখন বলো তো বেগ কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, সাদিয়া বলো তো। ভাইয়া বুঝতে পারি নাই। বেগ কি চেঞ্জ হচ্ছে, এই গ্রাফটা দেখে কি মনে হয় গাড়িটার বেগ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? ভাইয়া চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। হ্যালো, চেঞ্জ হচ্ছে, ঠিকই বলেছ, কিন্তু বলতে ভয় পাচ্ছ কেন সেটা বুঝতেছি না। এই এই যে এতখানি বাড়ছে, 20 থেকে 80 হয়েছে, অনেকখানি বাড়ছে, তো তো চেঞ্জ হচ্ছে, কথা সত্য। আচ্ছা, তো আমরা ওইদিকে যাইতে চাচ্ছি না, আর একটু কাছে চলে আসি। আমরা মাত্রই আমরা একটা সূত্র শিখেছি, সেটা কি, ভি ইজ ইকাল টু এস বাই টি। এটাকে একটু অন্যভাবে যদি লিখি, লেখা যাবে এস ইজ ইকাল টু ভিটি
দুইটাকে এক পাশে নিয়ে আসলাম। এই সূত্রটার মধ্যে একটা বিশেষ কথা হইল, পাশে লিখে রাখো, যখন বেগটা এই যে ভিটা কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুব থাকবে, তখনই তুমি শুধু এস ইজ ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করতে পারবা। বেগ যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ে যে সরণটা হচ্ছিল ওইটা S1 S2 এরকম হয়ে যাবে। তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতেই পারবা না। এই সূত্র দিয়ে কোনো দূরত্ব বের করতে পারবা না। সো বিশেষভাবে লিখে রাখো, আমি যে এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রটা লিখতেছি, এটা হলো যখন বেগ ইউনিফর্ম থাকবে বা ধ্রুবক থাকবে। বেগ ধ্রুবক থাকার মানে হলো, ধরো 5 মিটার গেছে 2 সেকেন্ডে, পরবর্তী 2 সেকেন্ডেও 5 মিটারই যাবে, পরবর্তী 2 সেকেন্ডেও 5 মিটারই যাবে। এরকম করে যদি বেগ হয় তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। কথাটা কে বোঝো নাই সে একটু বলো, বুঝি নাই ভাইয়া। ভাইয়া বুঝিনি আবার। আমি বললাম বেগের সূত্র ছিল S/T, এটুকু বুঝছো? যে বুঝো নাই সে লাইনে হ্যাঁ, থাকো। আচ্ছা, তারপরে এটাকে পক্ষান্তর এই বজ্র গুণন করলাম, দুই পাশে আর গুণন ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, V ইন্টু T পাওয়া গেছে। এতটুকু বুঝেছো? হ্যাঁ ভাইয়া। এইখানে এই যে বেগ, এটা কি বেগ 1 2 3 এগুলা ঢোকানোর জায়গা আছে এই সূত্রের মধ্যে? বেগ যদি চেঞ্জ করি না নাই, তার মানে না, না। হলো এই বেগটা ধ্রুব থাকলে, যতক্ষণ পর্যন্ত বেগটা একই থাকবে, বেগটার মান বা দিক চেঞ্জ করব না, ততক্ষণ পর্যন্ত এই সূত্রটা আমার কাজে দেবে। বুঝছো কথাটা? এমন যদি একটা গাড়ি চালাও যেটা একই বেগে চলতেছে, সেইটা কত দূরে গেল টি সময় পর, সেটা আমরা এই সূত্র দ্বারা বের করতে পারি, তাই না? আস্তে আস্তে করে বোঝাচ্ছি, দেখো। আমাকে একটু বলো, যদি একটা গাড়ি 2 কিলোমিটার পার সেকেন্ডে, ওইটা অনেক বেশি হয়ে যাবে, 2 কিলোমিটার পার আওয়ার বলি, 2 কিলোমিটার পার আওয়ারে ছুটতেছে, আমাকে বলো তো 5 ঘন্টা পরে গাড়িটা কত দূরত্ব যাবে? এস ইজ ইকুয়াল টু ভিটি লিখলাম, পাশে লিখলাম দেওয়া আছে, অঙ্কটা সবাই করো সুন্দর করে। দেওয়া আছে সময় হলো 5 ঘন্টা আর বেগ হলো 2 কিলোমিটার পার আওয়ার। আমার বের করতে হবে কত দূরত্ব যাবে, সরণটা কত হবে। সরণের জন্য আমি সূত্র লিখে ফেলছি, এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি এর সাথে টি গুণ করে দিলাম, আমি পেয়ে গেলাম 10 কিলোমিটার। এই অঙ্কটা বুঝো নাই কে সে একটু বলো, বুঝি নাই ভাইয়া কিছুই। একটু প্লিজ বলো, বুঝি নাই কে, বুঝো নাই সে একটু বলো, বা বুঝছো আরেকবার বুঝালে ভালো হয়, সে একটু বলো। সাব্বির আছো? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে বলো তো, যদি তোমাকে বলা হইতো যে 5 ঘন্টায় 2 কিলোমিটার যায় যে এই গাড়িটা একটু বড় বেগ চেঞ্জ করে, তখন কি এই সূত্রটা দিয়ে কাজ করতে পারতা তুমি? না না, তখন এই সূত্র হবে না। সো মাঝপথে এই যে 5 ঘন্টার মধ্যে যদি বেগ চেঞ্জ হইতে থাকে, তখন তুমি এই সূত্র দিয়ে কিছুই করতে পারবা না। তখন যদি এরকম হয় যে 5 ঘন্টা পরে আবার এইখানেও বলে দিছে যে আরও 6 ঘন্টা যায়, তখন হলো 3 কিলোমিটার পার আওয়ার থাকে, তখন আবার আরেকটা এস বের করতে পারবো, এটা S1 আরেকটা S2 বের করতে পারবো। এই ধরনের অঙ্ক দেখবো আমরা পরে, সমস্যা নাই, তোমরা তখন বুঝতে পারবা। কিন্তু এই জায়গাটার মধ্যে তো আর যদি ডবল বেগ দেওয়া থাকে আমার কিছু করার থাকবে না, তাই না? তার মানে বেগ যদি চেঞ্জ না হয় এইটি টাইমটার মধ্যে, তখনই তুমি ভিটি গুণ করে এস পাবা। বেগ যদি এইটি টাইমের মধ্যে চেঞ্জ হয়ে যায় তখন তুমি এস পাবা না। কথাটা লিখে রাখো খুব সুন্দর করে। এই যে এস ইজ ইকাল টু ভিটি সূত্রটা আমরা বারবার লিখতেছি, যেটা দিয়ে এই অঙ্কটা করলাম,
এই সূত্রের মধ্যে এই টাইমে বেগটা চেঞ্জ হওয়া যাবে না। এই যে 5 ঘন্টা, ওই 5 ঘন্টা 2 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা চালাইতে হবে, নাইলে এই সূত্র খাটবে না। কথা বুঝেছো তোমরা না বুঝো নাই? আচ্ছা, তোমাদের বোধ শক্তি কমে আসতেছে, আমি আর আগাবো না। বলো এই ক্লাসে সব কিছু বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া